শুন, আমরা না এই বাম ক্ষমতায় আসবে বলে আমরা এইসব কাজ করছি, এইটা অনেকের ধারণা হতে পারে, মানে রাজনৈতিক লেভেল থেকে। কিন্তু আসলে আমাদের ওই উদ্দেশ্য কিন্তু নয়। সরকারে থাকলেও কাজ করা যায়, না থাকলেও কাজ করা যায়। আমরা যে অর্থে কাজটা করছি সেটা হচ্ছে, আমাদের রাজ্যে না মানুষ খুব বিপদের মধ্যে আছে। তৃণমূল বিজেপির যে রাজনীতি, সেই রাজনীতির চাপানুত্তরে এবং তাদের কর্মপদ্ধতিতে আমাদের রাজ্যের কৃষক, ক্ষেতমজুর, শ্রমজীবী অংশের মানুষ, শিক্ষা, স্বাস্থ্য, মা বোনেদের ইজ্জত সব মিলিয়ে মানুষ খুব বিপদের মধ্যে আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের থেমে থাকার কোনো স্কোপ নেই। সুতরাং ধারাবাহিকভাবে আমাদের এই মানুষগুলোকে তার চেতনার উত্তরণ ঘটানোর দায়িত্ব ছিল। আমরা সেই কাজ করে যাচ্ছি, এখনো পর্যন্ত সেই কাজ করছি। ফলে এই মানুষগুলোই যদি তাদের মানে পুনর্জীবন যদি ফিরে পেতে চায়, ওরা যদি মনে করে যে বামপন্থা তারা যা করছে তা ঠিক, তাহলে তারাই ঠিক করবে আগামী দিন কি হবে। সুতরাং সবটা তাদের উপরে নির্ভর করছে। আমাদের যা কাজ, আমরা কতটা মানুষকে এই যে তৃণমূল বিজেপির বিপদটাকে বোঝাতে পারছি। এই দুটো শক্তি যে তার প্রজন্মের পর প্রজন্ম বড় বিপদ, এই দুই শক্তি থাকলে সে যে ইহজন্ম পরজন্মে কোনো সময় সে টিকতে পারবে না। ফলে এই বিষয়টাকে আমরা, তার অধিকার বোধটাকে জাগানোর জন্যে আমরা ক্ষেতমজুরি ইউনিয়ন গ্রামে কাজ করছে, কৃষক এলাকায় কাজ করছে, ছাত্র যুবরা তার এলাকায় কাজ করছে, মহিলারা তাদের অধিকার সম্পর্কে কাজ করছে, শিক্ষা, স্বাস্থ্য সব সেক্টরে দেখবেন বামপন্থীরা ভাগ ভাগ করে সব সেক্টরে কিন্তু কাজ করছে। ফলে এই সময়ে আমাদের মনে হয়েছিল যে এই সময় আমাদের এভাবেই কাজ করা উচিত। ফলে আমরা সেই কাজ করছি। সেই কাজ করতে গিয়ে আমরা শেষের দিকে আমরা যখন একটা সিদ্ধান্ত নিলাম, সেটা হচ্ছে বাংলা বাঁচাও কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। মানে এরপরে তো নির্বাচন এসে যাবে, তখন তো আমরা আমাদের এই কাজগুলোকে করতে পারবো না। তখন মানুষ তার নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকবে, ভাবনার মধ্যে থাকবে, কাকে নির্বাচিত করবে, নানান চিন্তার মধ্যে থাকবে। তাহলে মানুষকে ভাবানোর কাজটা আমাদের তার আগেই শেষ করে ফেলতে হবে। সেই জন্য শেষ মুহূর্তে আমরা ডাক দিয়েছি বাংলা বাঁচাও কর্মসূচি। ফলে এই কর্মসূচি দেখবেন যে মানুষ কিভাবে অংশগ্রহণ করছে। আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, গত কাল না পরশু দিন সম্ভবত তালডাংরাতে বাঁকুড়ার তালডাংরাতে সভা হয়েছে। এই তালডাংরার সভার দিকে যদি আপনি তাকান, দেখবেন যে মানুষের মনে কি ফিলিংস এসছে এখন, যে না এটাই আমাদের দরকার। অর্থাৎ যা হচ্ছে আমার দেশ এবং রাজ্যে, তাতে আমাদেরও দায়িত্ব এটাকে রক্ষা করা। মানুষ সেই ভাবনা থেকে ঘর থেকে এসছে। তাতে ওই বাঁকুড়া জেলাতে বহু গ্রামে সভা সমিতি করতে হয়েছে, ওই এলাকার কমরেডরাও করেছে। তাতে মানুষের অংশগ্রহণেই বুঝিয়ে দিচ্ছে যে এরা এই বাংলা চায় না, ওরা সেই বাংলা চায় যে বাংলায় গরিব তার মতন করে বাঁচবে, গরিব তার মতন করে কাজ পাবে, গরিবের ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, তার একটা আলাদা স্বপ্ন তৈরি হবে, কৃষকের ঘরের ছেলেমেয়েদের স্বপ্ন পূরণ হবে। ফলে তারা এই বাংলা চায়। ফলে মানুষের কনফিডেন্স কিন্তু এই জায়গায় আসছে। ফলে এখান থেকে যদি আপনি আমাকে বলেন যে আপনারা প্রত্যাবর্তনে আপনারা কি ভাবছেন, আমার মানুষের উপস্থিতি, মানুষের আন্দোলনে অংশগ্রহণ, এই সবগুলো দেখে আমারও মনে হচ্ছে যে না, মানুষ কিন্তু চাইছে বাংলার পরিবর্তন। আমরা তাদের সঙ্গে এই কাজগুলো করে যাচ্ছি। একেবারে গ্রামের মানুষরা একবার বুথ লেভেলে নেমে গেছে, একবার প্রত্যেকটা বুথে, মানে এই বুথে গ্রামের গরিবদের মধ্যে আলোচনা হচ্ছে যে আমরা কেন লাল ঝান্ডা, কেন বাংলা বাঁচাও বলছি, বাংলা বাঁচাও কথাটা কেন আনা হলো। ফলে ওদেরকে আমরা আবার তাদের এই অধিকারগুলোকে আলোচনার মধ্যে নিয়ে চলে যাচ্ছি, পাড়ায় পাড়ায় আলোচনার মধ্যে নিয়ে চলে যাচ্ছি। ফলে মানুষের মধ্যে বাস্তব বিষয়টা উঠে আসছে। এই এসআইআর থেকে শুরু করে যা এই সমস্ত বিষয়গুলো আসছে, কিভাবে তার ভোটাধিকার কাটছে, কিভাবে নাগরিকত্ব নিয়ে মানুষকে কড়কাচ্ছে, ভয় দেখাচ্ছে। হ্যাঁ, ফলে সমস্ত বিষয়গুলো গরিবদের মধ্যে আমরা নিয়ে যাচ্ছি। আসলে গরিবদের মধ্যে কেউ নিয়ে যায় না। ফলে আমাদের সুযোগ এসেছে, লাল ঝান্ডা এই কলটা দিয়েছে। ফলে এই গরিবদের মধ্যে যত আলোচনা বাড়ছে না, চর্চা বাড়ছে, তত গ্রাম বাংলার মিছিলটা লম্বা হচ্ছে। সেই জন্য আমাদের অনেক বেশি, আমার অন্তত আত্মবিশ্বাস বাড়ছে যে এই বাংলা বাঁচাও কর্মসূচিতে মানুষ এবার একটা অন্যরকমভাবে
অংশগ্রহণ করবে, যেটা আমরা এর আগে যত রকমভাবে আমরা কর্মসূচি করেছিলাম সেটাকে ছাপিয়ে যাবে মানুষের অংশগ্রহণের মধ্যে। আপনি দেখুন না, এই সময়কালের মধ্যে বামপন্থীদের যে কর্মযজ্ঞ, আমি তো এটাকে কর্মযজ্ঞই বলি, কারণ এই সময়কালের মধ্যে যা যা ঘটনা ঘটেছে দেশ এবং রাজ্যে, এর প্রতিবাদে কারা আছে আপনি মিলিয়ে দেখুন। গ্রামে বামপন্থীরা, মাঝপথে বামপন্থীরা, শহরে বামপন্থীরা, শহরতলিতে বামপন্থীরা, আপনার একেবারে আরজিকর পর্যন্ত বামপন্থীরা, মহিলাদের উপর আক্রমণ বামপন্থীরা, প্রতিটা ঘটনাতে বামপন্থীরা ঝাঁপিয়ে পড়ছে। কেবলমাত্র গ্রামে নয়, কেবলমাত্র শহরে নয়। এই যে সেতুর কথা বললেন আপনি, আপনি এই 1.5-2 বছর দেখুন, আপনি একেবারে নিচ থেকে উপর পর্যন্ত মাঝখানের কোথাও ফাঁকা নেই, প্রত্যেকটা জায়গাতে অবস্ট্রাকশন তৈরি করা হচ্ছে। তার মানে অটোমেটিক কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে সেতুবন্ধন হয়ে গেছে। আপনি ব্রিগেডের কল দেখেছেন, ব্রিগেড কলকাতা সমাবেশে শহরতলি গ্রাম, একেবারে শহরে বস্তিবাসী থেকে কৃষক থেকে একেবারে ক্ষেত মজুর পর্যন্ত সকলেই ঝাঁপিয়ে পড়ল। সুতরাং নানান কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে গণ আন্দোলনগুলোই আমাদেরকে সেতুর কাজ করে দিচ্ছে। ফলে সেতু কোথাও আর ছাড়ার কোনো স্কোপ নেই। আমি ওই সিট সংখ্যা নিয়ে আগেও কোনো সময়ের জন্য ভাবতাম না, এখনো কোনো সময়ের জন্য ভাবি না। মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাদের সামনে একটা ললিপপ ছিল, তারা মনে করেছিল যে এটার চেয়ে ওটা বেটার, জাস্ট এটার চেয়ে ওটা বেটার, বামপন্থীরা যা আছে তার চেয়ে ওটা বেটার হতে পারে। কিন্তু মানুষ এটা বুঝে উঠতে পারেনি তখন যে বেটারটা যদি বেটার না হয় তাহলে আমার ইচ্ছে মতো সেটাকে চেঞ্জ করে দিতে পারে। মানুষের এই ধারণাটা ছিল না। তার অন্যতম কারণ হচ্ছে বামফ্রন্ট 34টা বছর ছিল, 34টা বছরে তার জীবনে একেবারে অলিন্দে বামপন্থা, তার চিন্তা ভাবনা, বাম ভাবনায় বড় হওয়া। সে কখনো সন্ত্রাস আক্রমণ, মানে এইরকম ধরনের আক্রমণ হতে পারে এটা ভাবতেই পারত না, ভাবনার বাইরে ছিল এটা। ফলে এটা বামপন্থার ভালো বলে না, খারাপ বলে। কিন্তু বামপন্থাকে হটানোর পরে যে পরিবেশ তৈরি হলো, সেই পরিবেশের পরেই কিন্তু মানুষ কামব্যাক ফিরে আসার চেষ্টা করেছিল, কিন্তু পারল না। এটা আর কেউ না জানলে তো আমরা জানি, বামপন্থীরা তো জানি যে একবার অতি প্রতিক্রিয়াশীল শক্তি যদি ক্ষমতায় আসে তাহলে মানুষ চাইলেও তাদেরকে হটাতে পারবে না, যতক্ষণ না বামপন্থীরা ওই অতি প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে সেই রকম প্রতিরোধ গড়ার মতন সংগঠন না গড়ে তুলতে পারবে। তাই হচ্ছে, পারবে না। মানুষ চাইলে হয় না সব। মানুষকে তো তারা কন্ট্রোল করছে, রাজনীতি কন্ট্রোল করছে। ভোট তো দিতে পারবেন না আপনি, ইচ্ছে মতন কোথাও যেতে পারবেন না আপনি, সবই তো কন্ট্রোল করছে তারা। এই জিনিস ছিল না। এখন এইটাকে সামনে রেখে বামপন্থীদের ধারাবাহিকভাবে যে লড়াই সংগ্রাম আন্দোলন, সেটা এই সময় দাঁড়িয়ে অনেকটা ওভারকাম করেছে। এই সময় দাঁড়িয়ে মানুষ তার কথা বলতে পারছে, মানুষ বাজারঘাটে চা খেতে পারছে, দেখবেন সব পরিবর্তন ঘটে যাচ্ছে। তার মানে বামপন্থার লড়াই করার যে শক্তি, সেই শক্তির বৃদ্ধি ঘটেছে। ফলে এই শক্তি বৃদ্ধি ঘটলে প্রতিক্রিয়াশীল শক্তি কিছুটা হলেও অন্তত কোণঠাসা হবে। আর এই শক্তি বৃদ্ধির সঙ্গে এখন যে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, তাতে যদি অনেক বেশি গরিব মানুষের অংশগ্রহণ বাড়ে, তাহলে আপনার যে প্রেডিকশনের কথা বলছেন সেটা অনেক চিন্তার বাইরে চলে যাবে, চিন্তার মধ্যে থাকবে না। আমার মনে হচ্ছে গ্রাম বাংলার মানুষ যেভাবে তাদের নিজের সত্তাটাকে উপস্থিত করার চেষ্টা করছে, তাতে আগামী দিন তৃণমূল বিজেপির বড় বিপদ অপেক্ষা করছে। তৃণমূল তো সবসময় তারা, যেহেতু তৃণমূল এবং বিজেপি এরা হচ্ছে ক্ষমতায় টিকে থাকা দল, এদের তো তৃণমূলের তো সেই ইডিওলজি নেই। আমাদের যেমন মানে ক্ষমতায় টিকে থাকাটাও যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সমাজের দায়বদ্ধতাটা আমাদের আরো অনেক বেশি। ওদের তো সেটা নেই, যার জন্য ওরা অনেক বেশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সিটগুলোকে সে টাকা পয়সা দিয়েও যেভাবে তারা কন্ট্রোল করার চেষ্টা করে, তা সেটা ওরা চেষ্টা করে যাচ্ছে। তবে এই কবছর ওরা করেছে, এই কবছর তাদের হিসেবের মধ্যে ছিল।
ওদের প্যারামিটারের মধ্যে ছিল। এখন কিন্তু ওদের সেই হিসেব মেলানোর মতন জায়গায় কিন্তু নেই। আমি এই জন্যই বলছি, কারণ আগে একটা মানুষকে কড়কিয়ে তার মতন করে ব্যবহার করতে পারত, এখন কিন্তু সেই মানুষকে কড়কাতে গেলে সে বরং উল্টো কথা শুনিয়ে দিচ্ছে। এখন মানুষ পঞ্চায়েতের প্রধান থেকে ঘেরাও করছে, চাকরির জন্য টাকা পায়নি বলে এখন ঘেরাও করে পিটিয়ে টাকা আদায় করে নিচ্ছে। তাহলে এই যে মানুষের এটা সামনের দিকে আসছে প্রতিরোধটা, ফলে এই প্রতিরোধের সামনে দাঁড়িয়ে ওরা যেভাবেই অঙ্ক কষুক না কেন, সে অঙ্ক মেলার মতন রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই। সুতরাং এর আগে যা হয়েছিল, বিজেপি এত পাবে, তৃণমূল এত পাবে, ভাগাভাগি করে নিচ্ছিল, এই নির্বাচনে কিন্তু এই সমস্ত জিনিস হবে না। ঠিক যেমন বামপন্থীদের সময় আমরা যখন জনগণ থেকে কিছুটা বিচ্যুত হয়ে গেলাম, তারপরে আমাদের অঙ্ক মেলেনি। আজকের কিন্তু তৃণমূল সেই জায়গায় দাঁড়িয়ে আছে। সুতরাং অঙ্ক যাই বলুক না কেন, ওটা মানুষকে কিছুটা প্রলোভন দেখানোর জন্য, আশ্বস্ত করার জন্য, কিন্তু ও জানে ও সেই জায়গাতে নেই। সেই জন্য তো তার বক্তব্য, তার আচরণ ভঙ্গি, রাজনৈতিক কথাবার্তা সব অন্যরকম হচ্ছে। মানুষ তো এটাও দেখেছে তৃণমূল বিজেপিকে পাশ থেকে, যে পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতিতে এইরকম ছিল, এই ভাষা কোনোদিন শোনেনি। এখন রাজনীতিতে যেভাবে বক্তৃতা করা হয়, যেভাবে আচরণ করা হচ্ছে, যেভাবে কাদা ছোঁড়াছড়ি করা হচ্ছে, এই জিনিস পাড়ার গণ্ডগোলেও দেখা যায় না। ফলে মানুষ অনেক অভিজ্ঞতা নিয়েছে এই 2011 সাল থেকে। এই জন্য আমার মনে হয় মানুষ এবার সেই অভিজ্ঞতা উগরে দেওয়ার সময় এসেছে। বামেদের এখনো যদি আপনারা শূন্য নিয়ে চর্চা করেন, তাহলে আজকের কেন মানে বিজেপিতে যাওয়া ওই আমাদের যে বিচারক ছিলেন, তবে তারাও এখন অন্য কথা বলছে যে তৃণমূলকে বিজেপি হারাতে চায় না। আমি তো মাঝে মাঝে বলি যে আপনারা কেন, যে এরা ভাবেনি, হ্যাঁ এত বড় মানে পণ্ডিত ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, মানে বিচারকের আসনে বসে বিজেপি কি করতে চায় ওরা কি জানে না? না জেনে শুনে গেছে। বিজেপি কখনো তৃণমূলকে হারাতে চায়? হ্যাঁ, নিজের সন্তানকে কেউ গলা টিপে মেরে দিতে চায়? তো বিজেপিকে জন্ম দিয়েছে, তৃণমূলকে জন্ম দিয়েছে বিজেপি। আর যদি কেউ ভাবে যে না বিজেপি তৃণমূলকে হারাবে বলে যদি এইসব মানুষের সামনে উপস্থিত করা হয়, এটা সম্পূর্ণ মিথ্যে নয়, অসত্য কথা। কখনোই বিজেপিকে তৃণমূলকে হারানোর জন্য বিজেপি কখনোই ভাবেনি, ভাববে না। কারণ এই রাজ্যে বিজেপি যা অগ্রগতি হয়েছে, এই রাজ্যে বিজেপি যা করতে পেরেছে, বিজেপি যে রাজ্যে আছে সে রাজ্যে এতটা অগ্রগতি হয়নি। তাহলে মমতাকে হারানোর প্রশ্নই ওঠে না। এখন এদের সামনে এখন ওই যে বাঙালি করে সামনে না, এদেরকে এসে একটা মানুষের সামনে আরেকটা নতুন একটা বাইনারি তৈরি করার চেষ্টা করছে। এসব ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। হয় এরা জেনে শুনে বলছে, তারা না জেনেই বলছে, দুটোর একটা কারণ হবে। আমি তো অবাক হয়ে গেলাম, উনি বললেন যে শুভেন্দুর মতন একেবারে নেতা আছে, ভালো নেতা, তাহলে আমরা কি এই পশ্চিমবঙ্গে লড়াই করতে পারতাম না? কেন বাইরে থেকে হিন্দিভাষীরা আসবে আর পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের রাজনীতি আমাদের চেয়ে ওরা কি বেশি বুঝবে? তার মানে শুভেন্দুই আমাদের রাজ্যটাকে একেবারে পাল্টে দিতে পারত, সেটা হচ্ছে ওদের ভাবনা। তো শুভেন্দুর মতো লোককে সে প্রজেক্ট করতে চাইছে, একজন পণ্ডিত ব্যক্তি, আমাদের রাজ্যের বিচারক। হ্যাঁ, এই সমস্ত মানে খুবই চিন্তার বিষয়, যে এই যদি মানে রাজনীতিবিদরা এরকম যদি ভাবতে থাকে রাজনীতির আঙিনায় এসে, তাহলে এর চাইতে খারাপ আমাদের রাজ্যের মানুষের আর কিছু নেই। তাহলে এই সমস্ত নিয়ে ভাবছে তৃণমূল। এখন বিজেপির সঙ্গে বিরাট গন্ডগোল, সেই গন্ডগোলটাকে পাড়ার মধ্যে নিয়ে যাচ্ছে, আর দেখাচ্ছে যে তৃণমূল আর বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গে আর কিছুই নেই। মানুষকে এটাই দেখাচ্ছে যে হয় তৃণমূলে যাও, নইলে বিজেপিতে যাও, এর বাইরে আর কেউ নেই। তাহলে এইটা যদি শূন্যই হবে, তাহলে ওদের এত নাটক করার কি আছে বলুন? সুতরাং তৃণমূল বিজেপির এই যে নাটক তৈরি করছে গোটা রাজ্য জুড়ে, এটা দিয়েই আপনাদেরকে বুঝে নিতে হবে বামপন্থীরা অনেক আগেই শূন্যতা কাটানোর জায়গা তৈরি করতে পেরেছে বলেই ওরা এই নাটকগুলোকে উপস্থিত করছে। কারণ ওদের এখন ভয় যে এখন লোক সব চলে যাচ্ছে, আমরা যাদেরকে দেখাচ্ছি না তাদের দিকেই লোক চলে যাচ্ছে, এটা কি করে হয়? তাহলে বিপদের সংকেত ওরা পেয়েছে, সেই জন্যই এইগুলোকে অনেক বেশি সামনে নিয়ে আসছে।
এসআইআর নিয়ে তাই হচ্ছে কি, মমতা ব্যানার্জি কি বললে দেখুন এসআইআর নিয়ে, বলে যে আমি সব করে দেবো আপনাদেরকে, কিচ্ছু হবে না, যেমন বলবেন তেমন এসআইআর হয়ে যাবে। তবে এখন না, ভোটটা পেরিয়ে যাবে, ভোটের পরে করুন, বিধানসভার ভোটে আমার লোকজন গিয়ে খুব সুন্দর যেমন বলবেন তেমন করে দেবে, লোকসভায় আপনি ব্যবহার করবেন। এখন কেন করছেন, মানে এটা কি? এই ভোটার লিস্টের কত ধোঁয়া আছে, কত কি লুকিয়ে আছে, সেটা তাদের আচরণই বোঝা যাচ্ছে। সেইগুলোকে আটকে রেখে তারা ভোট করতে চায়। বিপদ তো এটাই। মানে একজন, আমি অবাক হয়ে গেলাম, একটা মহিলা বিএলও, তাকে কিভাবে ধমকাচ্ছে তৃণমূলের নেতা। তারপরে শেষ পর্যন্ত ধমকে ধমকে বলছে যে আমি না গেলে আপনি শুরু করবেন না, আর তা যদি করেন তাহলে আপনাকে এমন অবস্থা করবো, আপনাকে ঘরে ঢুকিয়ে দেবো, সে আর অন্য ভাষায়। এইটা হচ্ছে কালচার। মানুষ এটাকে আর মেনে নিচ্ছে না, বুঝলেন তো? মানুষ এটাকে আর মেনে নিচ্ছে না। সেই জন্য মানুষ শুধু অপেক্ষায় আছে, মানুষ শুধু অপেক্ষায় আছে। এবার নির্বাচনে মানুষের সেই অপেক্ষমান, মানে দীর্ঘশ্বাস, একটা অস্বস্তিকর পরিবেশ থেকে কিছুটা হলেও মানুষ এবার রিলিফ পাবে। ওরা যে টার্গেটগুলো করছে না, টার্গেটগুলোকে মানুষের সামনে উপস্থিত করার চেষ্টা করছে, দুজন যাতে সমানভাবে টিকে থাকতে পারে। আসলে ওদের টার্গেটে যে এবার কেউ ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না, সেটা ওরা দুজন কিন্তু ওদের ইন্টারনাল অডিটে কিন্তু ধরা পড়েছে। ওরা বুঝে গেছে ওরা নিজের মতন করে ওই টার্গেটের মধ্যে থাকতে পারবে না, কিন্তু টার্গেটটাকে আমাদের 100% আমরা পাবোই, এভাবেই মানুষের সামনে উপস্থিত করতে হবে। ওরা সেভাবেই করছে। আমি এবার উত্তরবঙ্গে এই বন্যা টন্যা হওয়ার পরে দেখলাম, তারপর উত্তরবঙ্গে কতগুলো জিনিস লক্ষ্য করা যাচ্ছে। ওরা উত্তরবঙ্গকে যেটা ক্যাপচার করার চেষ্টা করেছিল, ওরা ভোট আসলেই দেখবে উত্তরবঙ্গকে একটা আলাদা রাজ্যের জন্য দাবি করে। আলাদা রাজ্যের জন্য দাবি করে। এটা অনেক দিন ধরে করে করে আসছে। এখন মানুষ না ওদের ওই সব কথাগুলোকে নিয়ে বিরাট চর্চা করে। আপনি যদি উত্তরবঙ্গে যান, দেখবেন গ্রামে গঞ্জে, শহরতলিতে এই তৃণমূল বিজেপির এই যে তাদের সামনে প্রতিশ্রুতি দেওয়া, তাদেরকে প্রলোভন দেখানো, যা যা করতে চায় এদের জন্য, এই যে কথাগুলো বলে, তারপরে যা হচ্ছে, ওদিকেও তো প্রতিদিন অত্যাচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, সমস্ত জিনিস হচ্ছে ধারাবাহিকভাবে। এই সবগুলো নিয়ে উত্তরবঙ্গে আগে চর্চা হচ্ছে না, কার তার ছিল না। আমি এইবার ওই যে এতে গেলাম, যখন বন্যা হলো, ফেরার পথে সন্ধে হয়ে গেছে, তখন এই সন্ধ্যের সময় ওই চা বাগানের ধারে যে মোমোর দোকানগুলো থাকে ওগুলো বন্ধ করে দেয়। তা প্রায় বন্ধ করার সময় আমরা কয়েকজনকে হাজির হলাম গ্রামের মধ্যে। আমাদেরকে দেখে বললো, আরো কয়েকজন লোকও দেখে ওখানে বসে আছে। আমাদের লোকজন এদিক ওদিক দেখে তৃণমূলের লোকজন আছে ঘোরাঘুরি করতে করতে আমরা বসে বললাম, একেবারে বলা শুরু করে দিল যে বিজেপি তৃণমূলের মতন খারাপ লোক আমরা এর আগে কখনো দেখিনি। তৃণমূলের বেশ কিছু লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, আমরা বাইরের লোক, কিন্তু ওর উপরে আমাদের সামনে গিয়ে হামলা করার মতন তাদের সাহস হবে না। কিন্তু ওই সমস্ত জায়গাতে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বললে সঙ্গে সঙ্গে তার প্রম্পট অ্যাকশন হয়ে যেত। আজকে সেই করার মতন সাহস ওদের নেই। ফলে পরিস্থিতি সব জায়গাতে পাল্টাচ্ছে, সব জায়গাতে পাল্টাচ্ছে। তৃণমূলের ভাঙন হবে, বিজেপিরও ভাঙন হবে, দুজনেরই আসন কমবে, উত্তরবঙ্গে ভোট কমবে। তাই নিয়ে ওরা খুব ব্যস্ত আছে। আপনারা দেখবেন, আমি বলে যাচ্ছি, ও তো অঙ্কে, শুভেন্দুর অঙ্কের সঙ্গে তো কারো অঙ্ক মিলবে না, ওর অঙ্ক ওর কাছে। শুভেন্দু যখন যেরকম মনে করে সেরকম বলে। শুভেন্দুর কথা নিয়ে আমি খুব বেশি একটা চিন্তিত নই। তবে চিন্তিত এই জায়গাটায়, ও মাঝে মাঝে এত বেশি খারাপ কথা বলে, সেটা মানে এই একটা রাজনীতি করা লোক, বিরোধী দলনেতা, তার মুখ দিয়ে এই সমস্ত কথা, এটা সত্যি সত্যি আমাদের রাজ্যের মানুষকে অপমানিত করে। আমি এটার জন্য চিন্তিত যে শুভেন্দু শেষ পর্যন্ত এই যে আসন বোঝাপড়া, শেষ পর্যন্ত কোন জায়গায় যাবে ওরা, শুভেন্দুর কি জানে? শুভেন্দুর কি ক্ষমতা আছে বলুন দেখি? এই রাজ্যের নেতাদের কি ক্ষমতা আছে বিজেপির? দিল্লি থেকে যা বলে দেবে তাই হবে। সুতরাং এদের কিচ্ছু নেই, এরা যাই মানে বাগড়াম্বার করুক না কেন, শুভেন্দু যতই চেঁচামেচি করুক না কেন, উপর থেকে যা বলে দেবে তাই হবে। ও তো বলেই দিয়েছিল আগে যে আরে এত চেঁচামেচি করছো কি জন্য ভোট নিয়ে, আরে মমতা ব্যানার্জি যা বলেছে তাই
ওটাই মেনে নিতে হয়ে গেল। ফলে এই সমস্ত নেতাদের, পশ্চিমবঙ্গে বিজেপির নেতা, এদের ক্যারেক্টারের বা কি মিল আছে আর বক্তব্যের বা কি মিল আছে? সুতরাং এদের নিয়ে এদের বিব্রত, চিন্তিত এই জন্যেই যে এরা মানুষের ভিতরে তো মানুষের আসল সত্তাটাকে দুর্বল করে দিচ্ছে, চিন্তাটাকে দুর্বল করে দিচ্ছে। জাতপাতের রাজনীতি, হিন্দু ধর্ম রাজনীতি নানানভাবে মানুষের এই সময় আধুনিক যুগে আমাদের যে পরিবেশ পাওয়ার কথা তা না পেয়ে মানুষ এখন, শিক্ষিত মানুষ ধর্ম নিয়ে লাফালাফি করছে, শিক্ষিত মানুষ ধর্ম রাজনীতিতে মারামারি করছে। এইটা আমাদের কাছে বড় বিপদ। সেই জন্য এই নিয়ে আমরা চিন্তিত। আমার ওদের ওই কটা আসন পাবে, কত ভোট পেয়ে গেলে একেবারে ক্ষমতায় চলে আসবে, এই নিয়ে কোনো লাভ নেই।